পড়ছিলাম নবরূপা, কলমে অনামিকা তাহসিন রোজা, পর্ব সংখ্যা 23। সেন্সিটিভ শব্দ ব্যবহার করা হয়েছে। দুর্বল ও ভীতুরা কিছু অংশ স্কিপ করতে পারেন। মিরপুরে অবস্থিত নামটাও হারিয়ে ফেলা পুরনো স্কুলটা বহু বছর আগেই পরিত্যক্ত হয়েছে। একসময় সেখানে বাচ্চাদের কোলাহল, বইয়ের পাতার শব্দ আর সকালের সমবেত প্রার্থনার ধ্বনি ভেসে উঠত। এখন সেখানে শুধু ভাঙা দেওয়াল, শ্যাওলা ধরা জানালা আর বাতাসে উড়ে বেড়ানো শুকনো পাতা। স্কুলের ঠিক পিছন দিকটা আরও ভয়ানক নির্জন, ঝোপঝাড়ে ঢাকা একটা অংশ। সেখানে সাধারণত কেউ পা রাখে না, কারণ মাটি সেখানে অদ্ভুতভাবে দেবে গেছে। সেই জায়গাতেই আছে একটা গভীর গর্ত। উপরে থেকে দেখলে বোঝা যায় না কিছু। ঘন লতা আর শুকনো ডালপালা দিয়ে এমনভাবে ঢেকে রাখা হয়েছে যেন মনে হয় এটা সির্ফ ঝোপঝাড়। কিন্তু লতাপাতাগুলো সরালেই দেখা যায় নিচে নামার সরু কাদামাখা সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে নিচে নামলেই বোঝা যায় এটা কোনো সাধারণ গর্ত না, এটা একটা অভিশপ্ত আস্তানা। তৈরিকৃত পাতাল। ভেতরে প্রবেশ করলেই প্রথমে যে জিনিসটা ধাক্কা মারে তা হলো গন্ধ। পচা রক্তের গন্ধ, পোড়া মাংসের গন্ধ, আর বহুদিনের জমে থাকা মৃতদেহের গুমোট দুর্গন্ধ। গুহার মতো সেই জায়গাটা অন্ধকারে ডুবে আছে। চারদিকে দেয়ালে টাঙানো আছে অদ্ভুত সব তাবিজ আর শুকনো লাল কাপড়। মাটির উপর সাদা চুন আর রক্ত দিয়ে আঁকা হয়েছে ভয়ঙ্কর সব জাদুর চক্র। কোথাও আরবি অক্ষরের মতো বিকৃত কিছু লেখা, কিন্তু সেগুলো কোরআনের আয়াত না, বরং উল্টো করে লেখা বিকৃত বাক্য। মাটির এক পাশে স্তূপ করে রাখা আছে মানুষের হাড়, কিছু পুরো কঙ্কাল, কিছু শুধু মাথার খুলি। খুলিগুলোর চোখের গর্তগুলো অন্ধকারে ফাঁকা হয়ে তলিয়ে আছে। একটা কোনায় ঝুলে আছে শুকনো কালো সুতা, পুড়ে যাওয়া তাবিজ আর পশুর হাড়। মাঝখানে রাখা একটা কালো পাথরের মতো বেদি। সেই বেদির উপর একটা বড় লোহার পাত্র। পাত্রটার ভেতরে কালচে লাল তরল ফুটছে ধীরে ধীরে। মাঝে মাঝে বুদবুদ উঠে ফেটে যাচ্ছে, আর সেই সাথে বের হচ্ছে তীব্র দুর্গন্ধ। বেদির সামনে বসে আছে তামান্না ওরফে অনন্যা। তার চুল এলোমেলো করে কাঁধ জুড়ে ঝুলে আছে। চোখ দুটো অস্বাভাবিক লাল। সাদা পোশাকের ওপর রক্তের ছোপ শুকিয়ে কালচে হয়ে গেছে। তার সামনে মাটিতে রাখা একটি ছোট্ট কাপড়ের পুতুল। পুতুলটার গায়ে কালো সুতো জড়ানো। পুতুলটার মাথায় গোজা একটা চুলের গোছা। সেই চুলটা নিহারিকার। অনন্যা ধীরে ধীরে পুতুলটার চারপাশে লাল রং দিয়ে কিছু আঁকছে। তার ঠোঁট নড়ছে অবিরাম, কিন্তু সে যা পড়ছে তা কোনো পরিচিত দোয়া না। শব্দগুলো কর্কশ, বিকৃত, ঠিক যেন কারো গলা দিয়ে মানুষের ভাষা নয়, অন্য কিছুর আওয়াজ বের হচ্ছে। চারপাশের বাতাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। বেদির পাশে রাখা একটা মানুষের খুলির ভেতর জ্বলছে কালো মোমবাতি। মোম গলে খুলির দাঁতের ফাঁক দিয়ে ঝরছে। অনন্যা ধীরে পুতুলটার বুকের দিকে একটা লম্বা সূচ বসিয়ে দিল। সাথে সাথে তার ঠোঁটে একটা বিকৃত হাসি ফুটে উঠল। ফিসফিস করে বলল, পালাতে পারবি না নিহারিকা। তার কণ্ঠ যেন দুটো মানুষের গলার মতো শোনালো। তোর শরীর আমার হবে। সে আবার মন্ত্র পড়তে শুরু করলো। পাত্রের ভেতরের তরল হঠাৎ জোরে ফুটতে লাগলো। দেয়ালের ঝুলন্ত তাবিজগুলো হাওয়ায় নড়তে লাগলো অদ্ভুতভাবে। মাটির এক কোণায় রাখা একটি শুকনো রক্তমাখা ছুরি ধীরে ধীরে কেঁপে উঠল। অনন্যা চোখ বন্ধ করে গভীর স্বরে বলল, ইরফান শুধু আমার। তার সামনে থাকা পুতুলটার গলা শক্ত করে চেপে ধরল সে। আর ঠিক সেই মুহূর্তে দূরে কোথাও একটা অদ্ভুত অদৃশ্য হাসি প্রতিধ্বনির মতো গুহার ভেতর ঘুরে উঠল। অনন্যা চোখ খুলল। তার ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল এক ভয়ঙ্কর সন্তুষ্টির হাসি, কারণ সে বুঝতে পারছে নিহারিকার উপর তার বান এখন পুরো শক্তিতে কাজ করছে। নিজ গতিতে গাড়ি চলছে। ইরফান কোনো কিছু না জেনে অন্ধের মতো নিহারিকা যেভাবে বলছে সেভাবেই গাড়ি চালাতে শুরু করেছে। অদ্ভুত বিষয় হলো, নিহারিকা জানালায় মাথা ঠেকিয়ে চোখ বুজে রেখেই ডিরেকশন দিচ্ছে ইরফানকে। অবস্থা দেখে ইরফান জিজ্ঞেস করল, তুমি আগেও তামান্না, অনন্যাকে খুঁজতে এদিকে এসেছিলে? নিহারিকা এবারে চোখ খুলে তাকালো, তবে ইরফানের দিকে নয়, জানালার বাইরের দিকে। বলল, হ্যাঁ, আমি এসেছিলাম এদিকে। ইরফান অবাক হলো, আমার অজান্তে অনেক কিছুই করে ফেলেছ। তুমি এত কিছু জেনেছ কিভাবে নেহা? এসব জাদুবিদ্যা সম্পর্কে কি তোমার ধারণা রয়েছে? নিহারিকা মলিন হাসল, বলল, সত্যি বলতে গেলে হ্যাঁ, আমার ধারণা রয়েছে। আমার দাদু বাড়ি ছিল দেশের দক্ষিণাঞ্চলে। গ্রামে অনেকটা সময় কাটিয়েছি কিশোরী বয়সে। আমার ফুপা এসব করত। কালো জাদু করে আমার ফুপুকে বিয়ে করেছিল। সে অনেক বড় কাহিনী, কিন্তু সেই এলাকায় এসব জাদু চর্চা হতো।
একদম নিত্য নৈমিত্তিক বিষয় যেন। আর আমার ফুপু এসবের শিকার হওয়াতে আমারও একটু আধটু ধারণা রয়েছে। ইরফান বোঝার ভঙ্গিতে মাথা নেড়ে কিছুক্ষণ চুপ করে রইল। গাড়ির ভেতরে অদ্ভুত এক ভারী নীরবতা। নিহারিকা এখনো জানালার কাছে মাথা ঠেকিয়ে বসে আছে। তার চোখ আধবোজা, ঠোঁট শুকনো, কিন্তু সে ঠিকই বলছে। সামনে বাঁ দিকে নিন, তারপর সোজা, তারপর ডান দিকে একটা ভাঙা রাস্তা পাবেন। ইরফান ঠিক সেভাবেই গাড়ি চালাচ্ছে, কিন্তু কয়েক সেকেন্ড পর হঠাৎ তার মনে একটা অস্বস্তি হলো। সে একবার পাশ ফিরে তাকালো। নিহারিকা তার সাথে কথা বলছে, কিন্তু একবারও তার দিকে তাকাচ্ছে না, সবসময় জানালার বাইরেই তাকিয়ে। ইরফান ভ্রু কুচকালো। নিহা। নিহারিকা শান্ত গলায় বলল, বলুন। তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? নিহারিকা কোনো উত্তর দিল না। সে শুধু বলল, সামনে সোজা যান। ইরফানের বুকের ভেতরটা কেমন অস্বস্তি করতে লাগলো। নিহারিকা। এবার তার গলায় একটু জোর এলো। আমার দিকে তাকাও। কোনো সাড়া নেই, শুধু জানালার বাইরের দিকে তাকিয়ে নিহারিকা ফিসফিস করে বলল, আর একটু সামনে যান, তারপর ডান দিকে ঘুরবেন। ইরফানের বুক ধরফর করতে শুরু করলো। সে এবার একেবারে জোর গলায় বলল, নিহারিকা, আমার দিকে তাকাও। ধীরে, খুব ধীরে নিহারিকা তার মাথা ঘোরাতে শুরু করলো। সময়টা যেন হঠাৎ ধীর হয়ে গেল। ইরফানের চোখ ধীরে ধীরে তার মুখের দিকে পড়ল, আর পরের মুহূর্তেই তার বুকের ভেতরটা যেন থেমে গেল। নিহারিকার মুখের ডান পাশ স্বাভাবিক, কিন্তু বাম পাশ, ওটা মানুষের মুখ না। মাংসগুলো যেন পচে গলে গেছে, গালের চামড়া নেই প্রায়। ভেতরের কালচে মাংস আর হাড়ের আভাস দেখা যাচ্ছে। বাম চোখের জায়গাটা ফাঁকা, ঠিক যেন চোখটা কেউ তুলে নিয়েছে। শুধু একটা অন্ধকার গর্ত। সেই গর্তের ভেতর থেকে কালচে রক্ত জমে শুকিয়ে আছে। গাল বেয়ে নেমে এসেছে পচা তরল। তার ঠোঁটের বাম পাশটাও বিকৃত হয়ে গেছে। চামড়া ছিঁড়ে গিয়ে দাঁতগুলো অস্বাভাবিকভাবে বের হয়ে আছে। গাড়ির ভেতরে সাথে সাথে ভেসে উঠল পচা মাংসের তীব্র গন্ধ, ঠিক যেন বহুদিনের মরা লাশ গাড়ির ভেতর বসে আছে। নিহারিকার সেই বিকৃত মুখটা ধীরে ধীরে ইরফানের দিকে ঘুরে তাকালো। ইরফানের বুক থেকে একটা আতঙ্কিত চিৎকার বেরিয়ে এলো। আল্লাহ! তার হাত স্টিয়ারিং থেকে প্রায় ছিটকে গেল। সে হঠাৎ ব্রেক চাপল জোরে। গাড়ির চাকা ঘর্ষণের শব্দ তুলে রাস্তার মাঝখানে হঠাৎ থেমে গেল। ইরফানের বুক ওঠানামা করছে দ্রুত। তার চোখ ভয়ানক আতঙ্কে বড় হয়ে গেছে। সে কাপা গলায় বলল, নিহারিকা, তোমার তোমার মুখ। কিন্তু ঠিক তখনই নিহারিকা আবার মাথা ফিরিয়ে জানালার বাইরে তাকালো। কয়েক সেকেন্ড পর ধীরে বলল, কি হয়েছে? ইরফান কাঁপতে কাঁপতে আবার তার দিকে তাকালো। এবার মুখটা পুরো স্বাভাবিক, একদম আগের মতো। কোনো ক্ষত নেই, কোনো পচা মাংস নেই, সব কিছু স্বাভাবিক। নিহারিকা ভ্রু কুচকে তাকালো। গাড়ি থামালেন কেন? কি হয়েছে আমার মুখে? নিহারিকা এবারে আয়নায় দেখল নিজেকে। এবারে একই জিনিস সেও দেখতে পেল। সাথে সাথে শরীর শিউরে উঠতেই চোখ খিচে বন্ধ করে আবারও তাকালো নিহারিকা। এবারে সব স্বাভাবিক দেখে বলল, কি হয়েছে ইরফান? সব তো ঠিকই আছে। ইরফানের গলা শুকিয়ে গেছে, তার ঠোঁট কাঁপছে। সে বুঝতে পারছে না সে যা দেখছে ওটা ভ্রম নাকি সত্যি, কিন্তু তার নাকে এখনো ভেসে আসছে সেই ভয়ানক পচা লাশের গন্ধ। আর তার বুকের ভেতর একটা কথাই ঘুরছে, অনন্যার বান এখন শুধু নিহারিকার ওপর না, তার ওপরও কাজ শুরু করেছে। ইরফান কাপা কণ্ঠে বলল, তোমার মুখে? নিহারিকা তার কথা থামিয়ে বলল, এই সময় থেকে জাদু শেষ হওয়া পর্যন্ত যা যা দেখবেন কিছুই সত্যি না ইরফান। আমি বা আপনি কেউই বাস্তবে কিছু দেখছি না, ঠিক আছে? শান্ত হন। ইরফান মাথা নেড়ে বলল, ঠিক আছে। ঠিক পর মুহূর্তে আবারও তাকালো নিহারিকার দিকে। ভীষণ কাতর দৃষ্টিতে তাকিয়ে এক ঝটকায় তাকে জড়িয়ে ধরল ইরফান। নিহারিকাকে ভীষণ আকুল হয়ে জড়িয়ে ধরল বুকের মাঝখানটায়। মেয়েটার চুলে মুখ ডুবিয়ে শান্তির শ্বাস নিয়ে অস্ফুট স্বরে বলল, আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করো আমায়। নিহারিকা অনুভূতি শূন্য দৃষ্টিতে শূন্যে তাকিয়ে ইরফানের পিঠে হাত বুলিয়ে দিল। বলল, মাপ চাওয়ার কিচ্ছু নেই, ভাগ্যকে মেনে নিতে হয়। তকদির বিশ্বাস করি আমি, আপনার উপর একটুও রাগ নেই আমার। ইরফান একইভাবে ভাঙা স্বরে জিজ্ঞেস করল, আমরা কি করতে যাচ্ছি? তোমার কিছু হবে না তো? নিহারিকা অনেকটা সময় নীরব থাকলো। সান্ত্বনা দিয়ে অদ্ভুত স্বরে বলল, আপনার কিচ্ছু হবে না, ইনায়েরও কিচ্ছু হবে না। আর তোমার? নিহারিকা ঠোঁট কামড়ে বলল, নিশ্চিত বলতে পারছি না। নিহারিকার শেষ কথাটা যেন গাড়ির ভেতরে বাতাসকে জমিয়ে দিল। ইরফানের বুকের ভেতর গিয়ে এমনভাবে বিঁধল যেন কেউ ঠান্ডা ছুরি ঢুকিয়ে দিয়েছে।
সে হঠাৎ নিহারিকাকে একটু দূরে সরিয়ে মুখের দিকে তাকালো। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেছে। কি বললে তুমি? তার কণ্ঠে আতঙ্ক স্পষ্ট। নিশ্চিত বলতে পারছো না মানে কি? নিহারিকা কোনো উত্তর দিল না, শুধু কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল। ইরফানের বুক ধড়ফড় করছে। নিহারিকা, তার গলা কেঁপে উঠল। এসবের মানে কি? নিহারিকা ধীরে দৃষ্টি সরিয়ে নিল, জানালার বাইরে তাকালো আবার। রাস্তার দুপাশে গাছগুলো কেমন অদ্ভুতভাবে কাঁপছে বাতাসে। সে খুব ধীরে বলল, আমরা যে জায়গায় যাচ্ছি সেখানে পৌঁছানোর পর দুটো জিনিসের একটা হবেই। ইরফানের বুক কেঁপে উঠল। কি? নিহারিকা এবার তার দিকে তাকালো। তার চোখে অদ্ভুত শান্তি। হয় অনন্যার মৃত্যু হবে। একটু থামল সে, তারপর খুব নিচু স্বরে বলল, না হয়। ইরফানের বুকের ভেতরটা শক্ত হয়ে গেল। না হয় কি? নিহারিকা গভীর নিঃশ্বাস ফেলল। না হয় আমি পুরোপুরি ওদের কবলে চলে যাব, ওদের জগতে। গাড়ির ভেতরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। ইরফানের মুখের রং মুহূর্তেই উধাও। কাতর স্বরে চিৎকার করল সে। না। হাত কাঁপছে তার। ইরফানের। এটা কি বলছো তুমি? এমন কিছু হতে দেব না আমি। নিহারিকা শান্ত গলায় বলল, এটা আপনার হাতে নেই ইরফান। তাহলে কার হাতে? তার কণ্ঠ ভেঙে যাচ্ছে। কার হাতে আছে এটা? নিহারিকা ধীরে বলল, জানি না। ইরফান কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। তার বুকের ভেতর একটা ভয়ানক অপরাধবোধ জমে উঠেছে। সব আমার জন্য হয়েছে। সে ফিসফিস করে বলল, কথা শেষ করতে পারল না। নিহারিকা শান্ত স্বরে বলল, যা হবার হবে, এত চিন্তার কিছু নেই। তারপর ধীরে যোগ করল, এখন আমাদের সামনে যা আছে সেটা মোকাবেলা করতে হবে। ইরফান অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। কিন্তু তোমার যদি কিছু হয়ে যায়? গলা আটকে গেল তার। নিহারিকা হালকা হাসল। দেখা যাক। ইরফানের বুকের ভেতরটা আবার মোচড় দিয়ে উঠল। সে হঠাৎ মাথা নাড়ল জোরে। না। তার কণ্ঠ দৃঢ় হয়ে উঠল এবার। তুমি এসব কথা এখন বলবে না। স্টিয়ারিং শক্ত করে ধরল ইরফান। তুমি কোথাও যাবে না। কিচ্ছু হবে না তোমার। চোখে একরকম জেদ জ্বলে উঠল যেন। আমি কাউকে মরতে দেব না আর। নিহারিকা কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল তার দিকে। চোখে অদ্ভুত এক মমতা ফুটে উঠল। ঠিক তখনই দূরে রাস্তার শেষে একটা ভাঙা স্কুলের অবয়ব দেখা গেল। জং ধরা গেট, ভাঙা দেয়াল আর চারপাশে অস্বাভাবিক নীরবতা। নিহারিকার বুক ধীরে ধীরে ওঠানামা করল। সে ফিসফিস করে বলল, এসে গেছি। ভাঙা স্কুলটার ভিতরে পা রাখতেই এক অদ্ভুত নিস্তব্ধতা তাদের ঘিরে ধরল। মনে হচ্ছিল যেন বহু বছর ধরে এখানে মানুষের পায়ের শব্দ পড়েনি। চারপাশে ধুলো জমে আছে। দেয়ালের প্লাস্টার খসে পড়ে জায়গায় জায়গায় কালচে দাগ হয়ে আছে। ছাদের কোনায় কোনায় মাকড়সার জাল। বাতাসে একটা স্যাঁতস্যাঁতে পচা গন্ধ। ইরফান ধীরে ধীরে চারদিকে তাকালো। তার বুকের ভেতর ধকধক করছে। নিহারিকা ইরফানের হাত ধরল শক্ত করে। নিচু স্বরে বলল, সাবধানে থাকবেন। এই জায়গাটা স্বাভাবিক না। দুজনেই ধীরে ধীরে করিডোর ধরে এগোতে লাগলো। করিডোরের মেঝেতে ছড়িয়ে আছে ভাঙা বেঞ্চ, ছেঁড়া বইয়ের পাতা আর জায়গায় জায়গায় কালচে দাগ, যেন বহুদিনের শুকনো রক্ত। হঠাৎ ইরফানের চোখে পড়ল মেঝের এক কোণায় অদ্ভুত একটা চিহ্ন। মাটিতে গোল করে কিছু আঁকা। তার চারপাশে ছড়িয়ে আছে পুড়ে যাওয়া ধূপকাঠি, কালো মোমবাতির গলিত মোম আর অদ্ভুত কিছু শুকনো পাতা। নিহারিকা নিচু হয়ে দেখল, তার মুখ গম্ভীর হয়ে গেল। এখানে জাদু করা হয়েছে। ইরফানের গা কাটা দিয়ে উঠল। পুরো জায়গাটাতে যে অনৈতিক কার্যক্রম চালানো হতো তা বোঝাই যাচ্ছে। তারা আরো ভেতরে এগোলো। হঠাৎ করিডোরের একদম শেষ মাথায় মেঝের একটা অংশ আলাদা মনে হলো। নিহারিকা পা দিয়ে চাপ দিতেই কাঠের মতো শব্দ হলো। সে নিচু হয়ে ধুলো সরাতেই একটা পুরনো লোহার দরজার আকার ফুটে উঠল। মাটির নিচে লুকোনো দরজা। ইরফান শুকনো ঢোক গিলে বলল, এইটাই? নিহারিকা কিছুক্ষণ দেখে ধীরে মাথা নাড়ল। তাই তো মনে হচ্ছে। দুজন মিলে কষ্ট করে দরজাটা টেনে তুলতেই নিচ থেকে ঠান্ডা বাতাসের সাথে এমন এক ভয়ানক গন্ধ বেরিয়ে এলো যে ইরফানের বুক কেঁপে উঠল। পচা মাংস আর রক্তের তীব্র গন্ধ। সিঁড়ি নেমে গেছে অন্ধকার পাতালে। ইরফান ফোনের আলো জ্বালালো। ধীরে ধীরে তারা সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। প্রতিটা পা ফেলার সাথে সাথে কাঠের সিঁড়ি কর্কশ শব্দ করছে। মনে হচ্ছিল যেন এই শব্দে অন্ধকারের ভেতর কিছু একটা জেগে উঠবে। নিচে নামতেই তারা যে দৃশ্য দেখল, ইরফানের বুকের ভেতরটা জমে গেল। একটা বিশাল ঘর, কিন্তু সেটা কোনো মানুষের থাকার জায়গা নয়।
চারপাশের দেয়াল জুড়ে ঝুলছে মানুষের কঙ্কাল, কেউ পুরো, কেউ অর্ধেক। কিছু কঙ্কালের মাথার খুলি ফেটে আছে, কিছুতে এখনো কালচে মাংসের টুকরো লেগে আছে। মেঝের উপর আঁকা অদ্ভুত সব চিহ্ন, রক্ত দিয়ে আঁকা। বড় বড় বৃত্ত, ত্রিভুজ, অজানা ভাষার মতো আঁকিবুকি। সেই বৃত্তের মাঝখানে রাখা কালো মোমবাতি, মোমবাতিগুলোর গায়ে জমে থাকা শুকনো রক্তের দাগ। এক কোণায় পড়ে আছে মানুষের হাড়ের স্তূপ, তার পাশে রাখা মরিচা ধরা ছুরি, করাত আর অদ্ভুত কিছু লোহার সরঞ্জাম। আরেক কোণায় ঝুলছে কয়েকটা কাচের বোতল, ভিতরে কিছু কালচে তরল। কিছু বোতলের মধ্যে ভাসছে মানুষের আঙুল, একটাতে যেন একটা ছোট্ট শিশুর হাত। নিহারিকার গা শিউরে উঠল, তার বুক কাঁপছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বমি করে ফেলবে। হঠাৎ ঘরের আরেক প্রান্ত থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো, কারো খাওয়ার শব্দ। কটমট করে যেন কেউ খুব লোভ নিয়ে কিছু খাচ্ছে। আবার কিছুক্ষণের মধ্যে ঢকঢক করে কিছু খাওয়ার শব্দ এলো। ইরফান আর নিহারিকা একসাথে সেই দিকে তাকালো, তারপর ধীরে ধীরে এগিয়ে গেল। আর কয়েক পা এগোতেই তারা থমকে দাঁড়ালো। সামনের যে দৃশ্যটা, সেটা মানুষের চোখে দেখা সবচেয়ে বীভৎস দৃশ্যগুলোর একটা। ঘরের মাঝখানে একটা বড় পাথরের পাত্র, পাত্রের ভেতর ঘন লাল তরল রক্ত। আর সেই পাত্রের সামনে বসে আছে অনন্যা। তার চুলগুলো এলোমেলো হয়ে কাঁধে ঝুলে আছে, চোখ দুটো অস্বাভাবিকভাবে বড়, ঠোঁট আর থুতনি বেয়ে টপ টপ করে লাল তরল গড়িয়ে পড়ছে। সে দুহাতে পাত্রটা ধরে মুখ নামিয়ে রক্ত খাচ্ছে, লোভী পশুর মতো। আর মাঝে কিছু হাড়গোড়ো খাচ্ছে শব্দ করে। হঠাৎ সে মাথা তুলে আবার পাত্রে মুখ দিল। তার ঠোঁটের পাশে জমে থাকা রক্ত আলোতে চকচক করছে। দৃশ্যটা এত ভয়ানক, ইরফানের বুক ধক করে উঠল। সে এক ঝটকায় নিহারিকাকে নিজের বুকের সাথে চেপে ধরল। নিহারিকার শরীর কাঁপছে, তার মুখ বিকৃত হয়ে গেছে, মনে হচ্ছে এখনই বমি করবে। তার চোখে আতঙ্ক জমে উঠেছে। নিহারিকা কাপা স্বরে ফিসফিস করল, আল্লাহ, এসব কি দেখছি ইরফান? আমার ধারণার থেকেও বেশি ভয়ানক এই অনন্যা। ও তো মানুষ না। আর ঠিক সেই মুহূর্তে অনন্যা ধীরে ধীরে মাথা তুলে তাকালো। তার চোখ দুটো অস্বাভাবিক লাল, আর ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্ত। সে ধীরে ধীরে হাসল, একটা বিকৃত শীতল অমানসিক হাসি। সেই হাসিটা দেখে ইরফান আর নিহারিকা দুজনেই ভয় পেল। অনন্যা মনে হয় টের পেয়েছে তাদের উপস্থিতি। অনন্যার ঠোঁটের কোণে সেই বিকৃত হাসিটা ধীরে ধীরে আরো চওড়া হয়ে উঠল। ঘরের অন্ধকারে মোমবাতির ক্ষীণ আলো তার রক্তমাখা মুখে পড়ে এমন এক বীভৎস ছায়া তৈরি করছিল, যেন কোনো মানুষ নয়, কোনো নরখাদক দানব বসে আছে সেখানে। সে ধীরে ধীরে পাথরের পাত্রটা নামিয়ে রাখল। পাত্রের ভেতরের রক্ত নড়ে চড়ে উঠল। লাল তরলটা ঢেউ খেয়ে পাত্রের কিনারা ছুঁয়ে আবার নিচে নেমে গেল। অনন্যা জিভ দিয়ে ঠোঁট চেটে নিল, তার জিভটাও রক্তে ভিজে লাল। তারপর খুব ধীরে, প্রায় অলস ভঙ্গিতে মাথাটা কাত করল সে। চোখ দুটো সরাসরি তাকিয়ে আছে অন্ধকারের সেই কোণটার দিকে, যেখানে দাঁড়িয়ে আছে ইরফান আর নিহারিকা। নিহারিকার বুক ধড়ফড় করছে। সে ফিসফিস করে বলল, আমাদের দেখে ফেলেছে ইরফান। ইরফান নীরবে নিহারিকার কাঁধ আরো শক্ত করে ধরল। এবার কি হবে? ঠিক তখনই অনন্যার ঠোঁট নড়ল, কিন্তু তার গলা থেকে বের হওয়া শব্দটা মানুষের মতো শোনালো না, একটা কর্কশ ঘষা ধাতব শব্দের মতো। লুকিয়ে দাঁড়িয়ে আছো কেন ইরফান? তার কণ্ঠ ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে অদ্ভুত প্রতিধ্বনি হয়ে ফিরে এলো, বের হয়ে এসো, আমার কাছে এসো। ইরফানের শরীর ঠান্ডা হয়ে গেল, নিহারিকার হাত কাঁপছে। অনন্যা এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার গায়ের কাপড় ছেঁড়া, জায়গায় জায়গায় শুকনো রক্তের দাগ, চুলগুলো এলোমেলো হয়ে মুখের অর্ধেক ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে ঘাড় বাঁকিয়ে অন্ধকারের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে সেই ভয়ানক হাসি। ইরফান নামটা উচ্চারণ করলো সে এমন ভাবে, যেন বহুদিন ধরে অপেক্ষা করছিল এই মুহূর্তটার জন্য। ইরফানের বুকের ভেতরটা কেঁপে উঠল। নিহারিকা স্তব্ধ। অনন্যা আবার বলল, ভাবছো আমি টের পাইনি? সে ধীরে ধীরে এক পা এগিয়ে এলো। তার পায়ের নিচে ভাঙা হাড় কড়মড় করে ভেঙে উঠল। এতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। তার চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠেছে, বিশেষ করে তার দৃষ্টি হিংস্র হয়ে উঠল। তোমার শরীরের জন্য। চোখে তখন তার এক অদ্ভুত লালসা আর পৈশাচিক উন্মাদনা। নিহারিকার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল।
কিন্তু সেই ভয়টা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হলো। তারপরেই তার চোখের ভেতর অন্যরকম একটা দৃঢ়তা ফুটে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু ভেবে নিয়ে নিহারিকা ইরফানকে চেপে ধরল। এক ঝলকে যেন সব হিসাব করে ফেলল সে। ইরফান কিছু বুঝে ওঠার আগেই নিহারিকা দ্রুত নিজের পায়ের জুতোর ভেতর হাত ঢুকিয়ে দিল। সেখান থেকে বের করলো একটা চিকন ধারালো ছুরি। ছুরিটার ধাতব ফলক মোমবাতির আলোয় চিকচিক করে উঠল। পরের মুহূর্তে নিহারিকা ঝটকা দিয়ে ইরফানকে নিজের সামনে টেনে আনলো। তারপর এমন দ্রুততায় ছুরিটা ইরফানের গলার কাছে ঠেকালো যে ইরফান সম্পূর্ণ হতভম্ব হয়ে গেল। নিহা, তুমি কি? কথা শেষ করার আগেই নিহারিকার কণ্ঠ ভেসে উঠল, কঠিন, ঠান্ডা। এক পাও এগোবে না অনন্যা। ঘরের ভেতর শব্দটা প্রতিধ্বনিত হয়ে উঠল। অনন্যা থেমে গেল। তার চোখে হঠাৎ বিস্ময়ের ঝলক। রক্তাক্ত চোখ দুটোতে আরো আধার নামল। নিহারিকা এবার ধীরে ধীরে ইরফানকে নিয়ে সামনে এগিয়ে এলো অনন্যার সামনে। এমনভাবে দাঁড়ালো যেন সে নিজেই ঢাল, আর ইরফান তার সামনে বন্দী। ছুরিটার ধার ইরফানের গলার চামড়া ছুঁয়ে আছে। সামান্য চাপ দিলেই রক্ত বের হয়ে আসবে। ইরফানের বুক ধড়ফড় করছে। সে বুঝতে পারছে না কি হচ্ছে। নিহারিকা কি করছে বুঝতে পারল না। অনন্যা কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তার চোখে তখন ভয়ানক অস্থিরতা। নিহারিকা ঠান্ডা গলায় বলল, আর এক পা এগোলে আমি ইরফান কবিরকে মেরে ফেলবো। ঘরের বাতাস যেন জমে গেল। অনন্যার ঠোঁটের বিকৃত হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। সে ফিসফিস করে বলল, কি বললি তুই? নিহারিকার চোখ স্থির। সে বাঁকা হেসে বলল, তুই খুব ভালো করেই জানিস আমি কি বলেছি। এখনই সবকিছু বন্ধ কর। আমার উপর থেকে বান সরা। আমাকে মুক্তি দে, নইলে এই মানুষকে আমি মেরে ফেলবো। সে ছুরিটা আরো একটু চেপে ধরল। ইরফানের গলায় চিকন একটা লাল দাগ ফুটে উঠল। অনন্যার চোখ হঠাৎ ভয়ানকভাবে বড় হয়ে গেল। না, তার গলা কেঁপে উঠল। ওকে আঘাত করবি না। নিহারিকার ঠোঁটে হালকা তিক্ত হাসি ফুটে উঠল। আমি নিজেকে বাঁচানোর জন্য সব করতে পারি তামান্না। ও সরি অনন্যা। অনন্যা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অট্টহাসিতে ফেটে পড়ল। কর্কশ ও বিশ্রী হাসিটা প্রতিধ্বনিত হতে লাগলো নিহারিকার আরো তটস্থ হয়। ইরফান এখনো বুঝতে পারছে না এসব কি হচ্ছে তার সাথে। অনন্যা এবার হাসতে হাসতে বলল, আমাকে দেখে কি তোর বলদ মনে হয়? তুই কখনোই ওকে মারবি না আমি জানি। কোন পাগলে নিজের স্বামীকে মারে, হ্যাঁ? নিহারিকা পাল্টা হাসলো। বাঁকা হেসে বলল, এটাই তো তোর ভুল ধারণা। আমি নিজেকে বাঁচানোর জন্য সবই করতে পারি। স্বামী নিয়ে আমি কি করব যদি নিজেই না বাঁচি? এই কথাটা শুনে অনন্যার মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। তার চোখে উন্মাদনা আর আতঙ্ক একসাথে জ্বলে উঠল। নিহারিকা এবার ঠান্ডা স্বরে বলল, তাই যা বলছি দ্রুত কর। আর কোনো চালাকি করার চেষ্টা করবি না। অনন্যার বুক ওঠানামা করছে দ্রুত। তার চোখ দুটো স্থির হয়ে আছে ইরফানের গলার উপর। ছুরিটার ধার ঠিক যেখানে লেগে আছে সেখানে। তার গলা দিয়ে একটা কর্কশ শব্দ বের হলো, তুই এটা করতে পারিস না। তোকে শেষ করে দেব আমি। ছেড়ে দে আমার ইরফানকে। নিহারিকা এবার সরাসরি তার চোখে চোখ রেখে বলল, আমাকে না চিনে, আমার পরিচয় না জেনে আমার উপর বান মারাটা তোর উচিত হয়নি অনন্যা। তোর কি মনে হয় তোকে আমি চিনতে পারিনি? এবারও ইরফানও অবাক হয়ে তাকালো। অনন্যা স্বাভাবিকভাবে মাথা নেড়ে চোখ মুখ ফ্যাকাশে করে বলল, তুই আমাকে চিনিস? কে রে তুই? নিহারিকা হাসল। ঠান্ডা স্বরে বলল, চিনব না কেন? এই জগতে তোর নাম জেনু, যে কিনা আমার ফোপার কাছেই জাদুবিদ্যার প্রাথমিক শিক্ষা নিয়েছিলি। আমার স্পষ্ট মনে আছে, আমার ফোপা তোকে নিয়ে ইন্ডিয়াতে গিয়েছিল। সেখানে গিয়ে আমার ফোপা টিকতে পারেনি, জিনদের কবলে পড়ে নিজের প্রাণ হারিয়েছে। কিন্তু তুই তুই টিকতে পেরেছিস। জঘন্য রকমভাবে ভয়ানকভাবে দক্ষ হয়ে ফিরে এসেছিস সেখানে। তোকে আমি দেখেছিলাম আমার ফোপার সাথে গ্রামে। তোকে আমি দেখেছিলাম। অনন্যার চেহারা আরো কালো হয়ে গেল। তার পুরো মুখ অন্ধকারে ঢেকে গিয়েছে। কাপা আঙুল তুলে ভয়ানক কণ্ঠে সে বলল, তুই তুই সেই নিহা। হ্যাঁ, তুই তো নিজেও জাদু জানিস। তুই তো নিজেও এই 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 তোকে আমি চিনতে পেরেছি নিহারিকা, চিনতে পেরেছি। তুই তো নিজেও জাদু জানিস। হ্যাঁ জানিস। তুই তুই আমাকে মারতে এসেছিস তাই না? অনন্যার শেষ কথাটা ঘরের ভেতর ধাক্কা খেয়ে প্রতিধ্বনির মতো ফিরে এলো। মোমবাতির শিখাগুলো হঠাৎ যেন দপদপ করে উঠল। ইরফান ভয়, আতঙ্ক
সবকিছু ভুলে অতি বিস্ময়ে তাকালো নিহারিকার দিকে। ফিসফিস করে জিজ্ঞেস করলো, তুমি জাদু জানো নিহা? নিহারিকা শুকনো ঢোক গিলে সামনে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, খুব বেশি না। যতটুকু জানলে এখন আপনাকে রক্ষা করতে পারবো ততটুকু জানি। ইরফানের এবার বুদ্ধি উদয় হলো। সে এতদিন যাবৎ ঘটে যাওয়া সমস্ত ঘটনা মনে করতে থাকলো, স্মৃতিচারণ করতে থাকলে এতদিনের সমস্ত ঘটনা তার আগেই বোঝা উচিত ছিল। তাই তো নিহারিকা এত কিছু কিভাবে জানবে? এত দ্রুত নিহারিকা কিভাবে পারলো অনন্যার কাছে পৌঁছে যেতে? কি করলে কি হবে, কোন কাজটা করলে ফল ভালো হবে আর কোনটা করলে খারাপ হবে, এসব কিভাবে বুঝতে পারছিল সে? এত সাহসী বা কোথা থেকে আসছিল তার? ইরফানের আগেই উপলব্ধি করা উচিত ছিল। নিহারিকা স্থির চোখে তাকিয়ে রইল অনন্যার দিকে। তার হাতে ধরা ছুরিটা এখনো ইরফানের গলার কাছে। ইরফানের বুক দ্রুত ওঠানামা করছে। সে এখনো পুরোটা বুঝতে পারছে না। কি ভয়ঙ্কর এক খেলায় সে দাঁড়িয়ে আছে। নিহারিকা খুব ধীরে হাসলো। সেই হাসিটা ঠান্ডা। মারতে? সে মাথা সামান্য কাত করলো। না অনন্যা, আমি তোকে মারতে আসিনি। এক মুহূর্ত থামলো। তারপর তার চোখে ভয়ানক কঠোরতা ফুটে উঠল। আমি এসেছি আমার পরিবারকে বাঁচাতে, জাদু ভাঙতে এসেছি। অনন্যার চোখ হঠাৎ রক্তবর্ণ হয়ে উঠল। তার ঠোঁট বিকৃত হয়ে গেল। জাদু ভাঙবি তুই? তুই জানিস আমি কি শক্তি নিয়ে খেলছি? ঘরের চারপাশের মোমবাতিগুলো হঠাৎ কেঁপে উঠল। মেঝের উপর আঁকা রক্তের চিহ্নগুলো যেন আরো গাঢ় হয়ে উঠেছে। অনন্যা ধীরে ধীরে হাত তুলল। তার আঙুলগুলো কাঁপছে। আমি এমন শক্তি ডেকে এনেছি যার সামনে তোর ওই তুচ্ছ বিদ্যা ধুলোর সমান। নিহারিকা চোখ সরু করল। তুই জিন ডেকেছিস? অনন্যা থমকে গেল কয়েক সেকেন্ড। তারপর তার মুখে আবার সেই উন্মাদ হাসি ফুটে উঠল। বাহ! সে ধীরে তালি দিল। বেশ জানিস তো। নিহারিকা এবার গম্ভীর হয়ে গেল। আমার ফুপা কিভাবে মারা গেছে আমি জানি। তার চোখে কঠিন আগুন জ্বলছে। তুই সেই একই পথ ধরেছিস। অনন্যা এবার হঠাৎ চেঁচিয়ে উঠল। চুপ! তার কণ্ঠে পাগলামি। ওটা মৃত্যু না। নিজের বুকে হাত মারল অনন্যা। পাগলের মতো প্রলাপ বকে বলল, ওটা শক্তি। তার চোখ পাগলের মতো জ্বলছে। আমি তাদের আয়ত্ত করেছি। ঠিক তখনই ঘরের ভেতর হঠাৎ একটা অদ্ভুত শব্দ উঠল, যেন কোথাও গভীর অন্ধকারে কেউ ফিসফিস করছে। শস! মোমবাতির শিখাগুলো একসাথে লম্বা হয়ে উঠল। ইরফানের বুকের ভেতরটা হিম হয়ে গেল। সে আতঙ্কিত চোখে চারপাশে তাকালো। এটা এটা কি শব্দ? অনন্যার ঠোঁট ধীরে ধীরে বাঁকতে লাগলো। সে ফিসফিস করে বলল, ওরা জেগে উঠছে। ঘরের অন্ধকার কোণগুলো যেন আরো গভীর হয়ে উঠছে। দেয়ালে ঝুলানো কঙ্কালগুলো বাতাসে দুলে উঠল। নিহারিকার চোখ এক মুহূর্তের জন্য কঠিন হয়ে উঠল। সে বুঝে গেছে সময় শেষ হয়ে আসছে। অনন্যা ধীরে ধীরে বলল, তুই ভেবেছিস আমাকে থামাতে পারবি? তার চোখে উন্মাদ আলো। আজ তোর আত্মা দিয়ে শেষ আচারটা পূর্ণ করব আমি। ইরফানের শরীর ঠান্ডা হয়ে গেল। নিহারিকা হঠাৎ ছুরিটা আরো শক্ত করে ধরল। তার চোখে তখন অন্যরকম দৃঢ়তা। সে নিচু স্বরে বলল, অনন্যা, শেষ সুযোগ দিচ্ছি তোকে। সব বন্ধ কর। অনন্যা কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে মাথা কাত করল। আর সেই মুহূর্তে সে এমন এক ভয়ঙ্কর হাসি দিল যে পুরো পাতাল ঘরটা কেঁপে উঠল। এখন আর থামার সময় নেই। তার চোখ সরাসরি নিহারিকার উপর স্থির। এখন শুরু হবে আসল খেলা। ইরফানের বুকের ভেতরটা কেঁপে উঠল। কিন্তু ঠিক তখনই নিহারিকার চোখে এক অদ্ভুত স্থিরতা ফুটে উঠল। সে খুব ধীরে ইরফানের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভয় পাবেন না। আমি যা করব কিছু বলবেন না। ইরফান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু নিহারিকার কণ্ঠের দৃঢ়তা তাকে থামিয়ে দিল। নিহারিকা এবার ছুরিটা একটু সরিয়ে নিল ইরফানের গলা থেকে। তারপর অনন্যার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, তুই ভাবছিস তুই একাই প্রস্তুতি নিয়ে বসে আছিস? অনন্যা ভ্রু কুঁচকে তাকালো। মানে? নিহারিকা ধীরে হাঁটু গেড়ে বসলো মাটিতে। তার ডান হাত দিয়ে মেঝের ধুলো সরালো। সেখানে লুকিয়ে ছিল একটা ছোট্ট কাপড়ের থলি। ইরফান বিস্ময়ে তাকিয়ে রইল। নিহারিকা থলিটা খুলল। ভেতর থেকে বের করলো কয়েকটা শুকনো পাতা, একটা ছোট্ট তাবিজ আর লাল রঙের সুতো। অনন্যার চোখ সরু হয়ে গেল। তুই এসব নিয়ে এসেছিস? নিহারিকা ঠান্ডা গলায় বলল, আমি জানতাম তুই জিনের শক্তি ব্যবহার করবি। সে দ্রুত মেঝের উপর আঙুল দিয়ে একটা বৃত্ত আঁকতে শুরু করলো। রক্তে ভেজা মাটির উপর দ্রুত একটা চিহ্ন তৈরি হতে লাগলো। অনন্যা হঠাৎ চিৎকার করে উঠল, না!
সে সামনে এগিয়ে আসতে গেল। ঠিক তখনই নিহারিকা পকেট থেকে ছোট্ট একটা শিশি বের করে সেই বৃত্তের উপর ছিটিয়ে দিল লবণ আর কালো জিরার গুঁড়ো। সাথে সাথে বৃত্তটা যেন জিলিক দিয়ে উঠল। অনন্যার সামনে আসতেই সে যেন অদৃশ্য দেয়ালে ধাক্কা খেল। তার শরীর পিছিয়ে গেল। অনন্যার চোখে ভয়ানক হয়ে উঠল। তুই প্রতিরোধের বৃত্ত এঁকেছিস? নিহারিকা উঠে দাঁড়ালো। তার চোখে এখন ভয় নেই, বরং কঠিন দৃঢ়তা। আমার ফুপা শুধু জাদু করেনি, প্রতিরোধের বিদ্যাও শিখিয়েছিল। অনন্য এবার উন্মাদের মতো চিৎকার করল, আমি তোকে শেষ করে দেব। সে হাত তুলে অদ্ভুত কিছু শব্দ বলতে শুরু করলো। ঘরের বাতাস হঠাৎ ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। মোমবাতিগুলো দপদপ করে উঠল। কোথাও থেকে সেই ফিসফিস শব্দ আবার ভেসে এলো। ইরফান আতঙ্কিত চোখে চারপাশে তাকালো। ঠিক তখনই নিহারিকা তার হাত ধরে টেনে নিল। বৃত্তের ভেতরে দাঁড়ান। ইরফান দ্রুত তার পাশে এসে দাঁড়ালো। অনন্যা তখন মন্ত্র পড়ছে। তার চুল বাতাসে উঠছে, চোখ দুটো আগুনের মতো লাল। হঠাৎ ঘরের অন্ধকার কোণ থেকে একটা ছায়া নড়ল। আরেকটা, আরেকটা। ইরফানের বুক কেঁপে উঠল। ওগুলো কি? নিহারিকা খুব নিচু স্বরে বলল, জিন। ইরফানের শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু নিহারিকা তখন তাবিজটা হাতে তুলে নিল। তার ঠোঁট নড়ছে। সে ধীরে ধীরে কোরআনের কিছু আয়াত পড়তে শুরু করলো। তার কণ্ঠ খুব জোরে নয়, কিন্তু অদ্ভুত শক্তিতে ভরা। প্রথম আয়াতটা শেষ হতেই ঘরের বাতাস কেঁপে উঠল। অনন্যার মুখ বিকৃত হয়ে গেল। চুপ কর, সে চিৎকার করল, কিন্তু নিহারিকা থামল না। তার কণ্ঠ আরো দৃঢ় হয়ে উঠল। আর ঠিক তখনই বৃত্তের চারপাশে যেন অদ্ভুত আলো ঝলসে উঠল। অন্ধকারের ছায়াগুলো হঠাৎ পিছিয়ে যেতে লাগলো। অনন্যার চোখ বিস্ফোরিত। অসম্ভব। নিহারিকা তখন ধীরে মাথা তুলে তাকালো। তার চোখে অদ্ভুত শান্তি। সে বলল, অন্ধকার যত শক্তিশালী হোক, আলোর সামনে টিকতে পারে না অনন্যা। কিন্তু ঠিক তখনই ঘরের ভেতর হঠাৎ ভয়ানক একটা শব্দ হলো। মেঝের নিচে কোথাও যেন কিছু ভেঙে উঠল। অনন্যা ধীরে ধীরে হাসতে শুরু করলো। সেই হাসি আবার ভয়ানক হয়ে উঠল। তুই দেরি করে ফেলেছিস নিহারিকা। তার চোখ উন্মাদ। ওরা পুরোপুরি জেগে উঠেছে। পাতাল ঘরের অন্ধকারে তখন সত্যিই যেন আরো বড় কিছু নড়ছে। অনন্যার বিকৃত হাসিটা পাতাল ঘরের অন্ধকারে ছড়িয়ে পড়ছিল। মোমবাতির শিখাগুলো পাগলের মতো দপদপ করছিল। কিন্তু নিহারিকা স্থির দাঁড়িয়ে রইল। তার ঠোঁটের কোণে ধীরে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। সে শান্ত স্বরে বলল, না অনন্যা, আমি একদম সময় মতোই এসেছি। অনন্যা কিছু বুঝে ওঠার আগেই নিহারিকা হঠাৎ হাতের ছুরিটা ঘুরিয়ে ধরল, কিন্তু আঘাত করার জন্য নয়। সে ঝট করে এগিয়ে গিয়ে অনন্যার কবজি শক্ত করে চেপে ধরল। তারপর অন্য হাতে পকেট থেকে বের করলো একটা ছোট কাচের শিশি। অনন্যার চোখ বড় করে তাকালো। এটা কি? কথা শেষ হওয়ার আগেই নিহারিকা শিশিটা খুলে তার মুখের সামনে ছিটিয়ে দিল। একটা তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। ধোঁয়ার মতো কুয়াশা উঠল। অনন্যা কয়েক সেকেন্ড কাঁপল। তার চোখ উল্টে গেল। তারপর সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল। ঘরের ভেতর কয়েক মুহূর্ত নীরবতা। ইরফান হতবাক। ধীরে ধীরে পুরো জায়গাটা ঠান্ডা হয়ে এলো। ইরফান তপ্ত শ্বাস ফেলে বড় বড় চোখ করে বলল, নিহা, তুমি? কণ্ঠ কাঁপছে তার। নিহারিকা কোনো উত্তর দিল না। সে ধীরে হাঁটু গেড়ে বসলো মেঝেতে। তারপর চারপাশে তাকালো। মেঝের উপর আঁকা রক্তের বৃত্তের দিকে। সে ধীরে সেই বৃত্তের মাঝখানে গিয়ে বসে পড়ল। ইরফানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেছে। তুমি কি করছো? নিহারিকা এবার মাথা তুলে তাকালো। তার চোখে তখন আর ভয় নেই, বরং ভয়ানক এক স্থিরতা। শেষ কাজটা, সে বলল। তারপর ধীরে দুহাত মাটির উপর রাখলো। তার ঠোঁট নড়তে শুরু করলো। কিন্তু এবার সে আয়াত না, অদ্ভুত এক ভাষায় কথা বলছে। ঘরের বাতাস আবার ভারী হয়ে উঠল। মোমবাতির শিখাগুলো লম্বা হয়ে উঠল। চারপাশের অন্ধকার যেন ঘনীভূত হয়ে বৃত্তের দিকে এগিয়ে আসছে। ইরফানের বুক ধরফর করছে। হঠাৎ ঘরের ভেতর সেই ফিসফিস শব্দ আবার ভেসে উঠল। অন্ধকারের ভেতর থেকে যেন কয়েকটা ছায়া বেরিয়ে এলো। তারা পুরো মানুষ না, আবার পুরো ছায়াও না। বাতাসে ভাসমান বিকৃত অবয়ব। ইরফানের শরীর ঠান্ডা হয়ে গেল। সে পিছিয়ে গেল এক পা। নিহারিকা চোখ বন্ধ রেখেই বলল, আমি জানি তোমরা আছো। চুক্তি অনুযায়ী তোমাদের পাওনা কি বাকি আছে? ঘরের অন্ধকারে কয়েক সেকেন্ড নীরবতা। একটা কর্কশ ফিসফিস কণ্ঠ ভেসে এলো, যেন বহু গলার মিশ্র শব্দ। রক্তের চুক্তি হয়েছে। আমাদের প্রাপ্য একটি তরুণ প্রাণ।
ইরফানের বুকের ভেতরটা ধপ করে উঠল। নিহারিকা চোখ খুলল। তার চোখে ভয় নেই। সে বুঝে গেল অনন্যা নিহারিকাকেই বলি দিতে যাচ্ছিল জিনেদের কাছে। তরুণী দেওয়ার কথা দিয়েছিল, সে তার মানে নিহারিকাকেই দিত। নিহারিকা কিছুক্ষণ ভাবল। সে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো মাটিতে পড়ে থাকা অনন্যার দিকে। অজ্ঞান হয়ে পড়ে আছে। রক্তমাখা কাপড়, অন্ধকারে তার মুখ ছায়ায় ঢাকা। নিহারিকা শান্ত স্বরে বলল, চুক্তি ভাঙা হবে না। চুক্তি অনুযায়ী সবকিছু পূরণ হবে। ছায়াগুলো যেন নড়ল। নিহারিকার কণ্ঠ কঠিন হয়ে উঠল। তবে যার মাধ্যমে তোমাদের ডাকা হয়েছে সেই তোমাদের প্রাপ্য। সে আঙুল তুলে দেখালো অনন্যার দিকে। তোমাদের তরুণী। ঘরের বাতাস হঠাৎ কেঁপে উঠল। অন্ধকারের ছায়াগুলো ধীরে ধীরে অনন্যার দিকে সরে গেল। মোমবাতির আলো হঠাৎ কাঁপতে লাগলো। ইরফান আতঙ্কে তাকিয়ে আছে। নিহারিকা আবার বলল, কিন্তু একটা শর্ত আছে। অন্ধকার যেন থেমে গেল। নিহারিকা গভীর স্বরে বলল, আর কখনো এই চুক্তি নিয়ে দাবি থাকবে না। কখনোই আমার পরিবারকে স্পর্শ করবে না। আর কখনো এই জায়গায় ফিরে আসবে না। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর অন্ধকার থেকে সেই কর্কশ কণ্ঠ ভেসে এলো, চুক্তি গ্রহণ করা হলো। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। অন্ধকারের ছায়াগুলো ঘন হয়ে অনন্যার চারপাশে জড়ো হলো। তার শরীর ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যেতে লাগলো। ইরফানের চোখ বিস্ফারিত। কয়েক মুহূর্ত পর মোমবাতির শিখাগুলো হঠাৎ একসাথে নিভে গেল। পাতালঘর অন্ধকারে ডুবে গেল। আর পরের মুহূর্তেই আবার আলো জ্বলে উঠল। সবকিছু নিস্তব্ধ। মেঝের উপর রক্তের বৃত্ত মুছে গেছে। মোমবাতিগুলো নিভে ঠান্ডা। আর অনন্যা নেই, একেবারেই নেই, যেন কখনো ছিলই না। নিহারিকা ধীরে চোখ খুলল। তার মুখ ফ্যাকাশে, কিন্তু চোখে শান্তি। ইরফান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সব শেষ? ফিসফিস করে জিজ্ঞেস করল সে। নিহারিকা ধীরে মাথা নেড়ে ক্লান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, সব শেষ। পাতাল ঘরের অন্ধকার তখন অস্বাভাবিকভাবে শান্ত হয়ে গেল। আজ থেকে আর এমন জঘন্য দুনিয়ার প্রভাবের শিকার হবেন না কবির পরিবার।